ফ্যাস ফ্যাসে কণ্ঠে বেতাল বলে উঠল, কখনোই না। কালীর জন্ম যেমন ক্রোধ হতে, আমাদের জন্ম তেমন ক্রোধ হতে। ক্রোধ আমাদের উভয়েরই বৈশিষ্ট্য। তবে কেন এই ভেদাভেদ মানব আমি? আমার স্থানে আমি কোনো প্রকার শুভশক্তির প্রতিষ্ঠা হতে দেব না। যা করার করে নে। আমি পুনরায় সর্ষে দানা ছিটিয়ে দিলাম। জ্বলে উঠল বেতাল। আমি অনুভব করলাম ও সরু আঙুলগুলো আমার শিরদাঁড়ায় ক্রমশ চালিত হচ্ছে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে গেলাম। বেতাল আমার পিঠের চামড়া ভেদ করে আমার মেরুদণ্ড সজোরে আঘাত করল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। নমস্কার, আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ তোমরা শুনবে সুলেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন কাহিনী, অভিশপ্ত মন্দির। আজকের গল্প পাঠে রয়েছে আর্য। শুনতে থাকো সোহিনী অধিকারীর কলম থেকে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাহিনী, অভিশপ্ত মন্দির। সেবারে কি একটা কারণে যেন অফিস ছুটি ছিল। ক্যালেন্ডারে লাল কালি দিয়ে দাগানো দিনগুলোর বাইরে যখন হঠাৎ করে ছুটি পেয়ে যায়, তখন কি করব ভাবতে ভাবতেই দিন ফুরিয়ে আসে। শেষে এক থালা ভাত খেয়ে ভাত ঘুম দেওয়াটাই হয় তখনের সিদ্ধান্ত। এই যাবৎ তাই করে এসেছি। কিন্তু যেদিন থেকে তারানাথের দর্শন মিলেছে সেদিন থেকেই এক অলিখিত নিয়ম যে বাড়তি ছুটির দিনে আমরা তারানাথের দর্শনে যাব এবং জমিয়ে তার গল্প শুনব। তারানাথের সাথে নেই করে আমাদের প্রায় অনেক দিনের পরিচয় হয়ে গেছে। তাই এখন যখন মন চায় তখনই ওর বাড়ি চলে যায় উদ্ভট সব গল্প শুনতে। মজার বিষয় হলো তারানাথ বেশ ভালোই জানে যে আমরা তার গল্প তেমন একটা বিশ্বাস করি না, তবুও সে আমাদের গল্প শুনিয়েই যেন অদ্ভুত এক তৃপ্তি লাভ করে। কিশোরী নিজেই এসেছিল আমার বাড়িতে এই প্রস্তাব নিয়ে। হ্যাঁ, সে যাওয়াই যায় এই বলে দুজনে রওনা দিলাম তারানাথের বাড়ির দিকে। তবে গিয়ে দেখলাম তারানাথের শরীরটা বিশেষ ভালো নেই। নিজের হাত দেখার ঘরের সামনে বন্ধ সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। কি ব্যাপার, ভুল সময় চলে এলাম বুঝি? তারানাথ আমাদের দেখে উঠে বসল, হেসে বলল, না না, ভুল সময় আবার কি, বরং তোমাদের কথাই ভাবছিলাম শুয়ে শুয়ে। চারি এতক্ষণ তার বাবার কাছে বসেছিল, আমাদের দেখে উঠে দাঁড়ালো। তোর বাপের মেলা সেবা করেছিস, ঘরে অতিথি এসেছে, চা জল খাবারের ব্যবস্থা কর। আমি সাথে সাথে বলে উঠলাম, আরে না না, তার কোনো দরকার নেই, আমরা এইমাত্র খেয়েই বেরিয়েছি। চারির চোখে মুখে রাত জাগার ছাপ স্পষ্ট। তাই মনে হলো যতক্ষণ আমরা আছি এটা ঘরে গিয়ে একটু বিশ্রাম নিক। চারি ঘরে চলে যেতেই কিশোরী বলল, তা কি অসুখ বাঁধালেন শুনি? ওই জ্বর কাশি, যাকে ছাড়ো সেসব, গল্প শুনতে এসেছো তো, দাঁড়াও। এই বলে তারানাথ ভালো করে গায়ে কাঁথাটা মুড়ে নিলেন। আরে আরে করছেন কি? আমরা তো এমনি দেখা করতে এসেছিলাম, আপনি বরং বিশ্রাম নিন, এখনো বেশি কথা বলতে হবে না। আরে ছাড়ো তো, তোমাদের গল্প বলতে আমার বেশ লাগে। তাছাড়া দুদিন ধরেই একটা বহু পুরনো ঘটনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মনে হয়েছে এতদিন যাবৎ তোমাদের এত গল্প শোনালাম, এইটা বাদ পড়ে গেল কি করে? ইতিমধ্যেই চারি এসে 3টে ধুমায়িত কাপ রেখে গেছে। মেয়েটাকে এতবার না করা সত্ত্বেও সে আমাদের কোনোদিনই খালি মুখে ছাড়ে না। তারানাথ গলা খাঁকারি দিয়ে তাঁর গল্প শুরু করলেন।
এ একেবারে আমার যুবক বেলার গল্প। তখন সবে প্রেত পিশাচদের কাবু করা একটু আধটু হাত পাকিয়েছি। মাঘ মাস পড়েছে, বেশ কনকনে ঠান্ডা। এমন সময় আমার ডাক পড়ল কুমারী পাহাড়ে। সেখানে পুজো করতে হবে। তা বেশ ভালো কথা, দূরে পুজো করতে আমি বহুবার গিয়েছি, এতে নতুন কোনো কথা নেই। আমিও রাজি হয়ে গেলাম। কুমারী পাহাড় আসামে অবস্থিত। উচ্চ আসামের চা বাগান পেরিয়ে কুমারী পাহাড়ে যেতে হয়। যাত্রাপথ বেশ দীর্ঘ। যাই হোক, আমি অমাবস্যার 3 রাত্রি আগে কুমারী পাহাড়ে এসে উপস্থিত হলাম। ছোট্ট ছিমছাম গ্রাম, মাত্র কয়েক ঘর মানুষ মিলে বাস করে। তেমন বড় জায়গা নিয়ে নয় গ্রামটা। আমাকে দেখে গ্রামের সকলে প্রণাম করল, তারপর বলল, আমরা কিন্তু বেশ বিপদে পড়ে আপনাকে ডেকেছি। শুনেছি এ যাবৎ অনেক যক্ষ পিশাচকে আপনি পরাজিত করেছেন। আমাদের গ্রামকেও এই অভিশাপ থেকে মুক্তি দিন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমাকে তো পুজোর জন্য ডাকা হয়েছে, কোনো প্রকারের অভিশাপের কথা তো লেখা ছিল না চিঠিতে। এত কথা লেখার সময় ছিল না। এবারের পুজোটা হওয়া বিশেষ প্রয়োজন, তাই আপনাকে যেন তেন প্রকারে আমাদের ডাকিয়ে আনতে হয়েছে। এর আগেও বহু পূজারী তান্ত্রিককে আমরা ডেকেছি। অভিশাপ কাটানোর প্রয়াস আমাদের আজকের নয়, কিন্তু কেউ পারেনি আমাদের মুক্তি দিতে। আপনি পারবেন ঠাকুরমশাই, আপনি পারবেন। কথাটা যিনি বললেন সম্ভবত তিনি এই গ্রামবাসীদের মোড়ল। সকলেই ভীত দৃষ্টিতে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আমি বললাম, আগে কিসের অভিশাপ, কি বৃত্তান্ত আমাকে খুলে বলুন। সব বলবো আপনাকে ঠাকুর, আগে আপনি একটু বিশ্রাম করুন। আমি ভাবলাম সে মন্দ কি, এতটা পথ এলাম, একটু হাত পা ছড়িয়ে বসতে বড় মন চাইছে। তাই বললাম, বেশ, তবে তাই হোক। ভিড়ের মধ্যে থেকে একজন আমাকে নিয়ে গেল। একটা ছোট্ট কুঁড়ে ঘর আমার জন্য বরাদ্দ হয়েছে। কুঁড়ে ঘর বলার কারণ আয়তনে ঘরটা বেশ ছোট, তবে একা মানুষের থাকার পক্ষে একেবারে উপযোগী। ছেলেটি জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, আপনার কোনো অসুবিধা হবে না তো এখানে থাকতে? আমি মাথা নেড়ে বললাম, না না, কোনো অসুবিধে হবে না। তারপর হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন এলো। আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা, এই বাড়িটা সবসময় ফাঁকা পড়ে থাকে? কার বাড়ি এটা? জানি না ঠাকুরমশাই, আমি তো জানাম সেই এই ঘরটাকে এমনই দেখেছি। তবে দাদাজি বলেছিলেন এটা আচ্ছা লোকদের ঘর। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই বলে আমি একবার ছেলেটার দিকে তাকালাম। একেবারেই বাচ্চা ছেলে, বয়সেই বা 16 কি 17 হবে। আমি বললাম, তুমি বাড়ি যাও বাবা, এখানে সব ঠিক আছে। ছেলেটা দুদিকে মাথা নেড়ে বলল, জি, আগে আপনার জলখাবারের ইন্তজামটা করি। আপনি চান করে নেন ঠাকুর, আমি আসছি। হ্যাঁ। ছেলেটা ছুটে চলে গেল। হঠাৎ খেয়াল হলো ওর নামটাই তো জানা হয়নি। আরে, তোমার নামটা তো বলে যাও। ছেলেটা চিৎকার করে উত্তর দিল, জি বাহাদুর। এমনিতেই শীত এখানে একটু বেশি পড়েছে, তার উপরে ভর সন্ধে ঠান্ডা জল গায়ে ঢাললাম। বেশ হু হু করে কাঁপছি। শুকনো গামছা দিয়ে ভালো করে চুল মুছে নিলাম। বাবা ঠাকুর, এই যে আপনার জল। একটা মিষ্টি কণ্ঠস্বর শুনে আমি খানিকটা চমকে উঠলাম। পেছনে ফিরে দেখলাম একটি ষোড়শী তন্নি বসে আছে উঠোনে। আমি অবাক হলাম, মেয়েটা এখানে এলো কি করে? আমি নরম সুরে জিজ্ঞেস করলাম, তুমি কে মা? আমি দুর্বাগো, তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবে না? আমি চেয়ে দেখলাম মেয়েটা বেশ যত্ন করে খাবার পরিবেশন করে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি একা এসেছো বুঝি?
তোমার সাথে কেউ আসেনি? এই ঘরটি তো বেশ খানিক দূরে, পাশেই বয়ে চলেছে খরস্রোতা নদী। এছাড়াও পাহাড়ের আঁকা বাঁকা পথ তো আছে। এমন রাস্তায় এই রাতে মেয়েটাকে একা আসতে দিল ওর বাড়ির লোক? তবে মেয়েটা বেশ ডাকাবুকো। আমার কথা শুনে খিলখিল করে হেসে উঠে বলল, আমার সাথে আবার কে আসবে? শোনো ঠাকুর, এই দুর্বা একা একাই চলাফেরা করতে পারে, বুঝলে? কারোর পিছু পিছু ভিতুর মতো আসতে হয় না তাকে। যাই হোক, তুমি খেয়ে নিয়ে থালা বাসন সব নামিয়ে রেখো ওইদিকে। আমি পরে রাতের দিকে এসে সব নিয়ে যাবক্ষণ। মেয়েটা যেমন হাওয়ার মতো এসেছিল তেমনি হাওয়ার মতোই মিলিয়ে গেল অন্ধকারে। আমি আর কিছু বলার অবকাশ পেলাম না। মেয়েটার আনা ব্যঞ্জনের থেকে অদ্ভুত সুবাস আসছে। পেটে তখন আমার রাক্ষুসে খিদে, তাই সেই মুহূর্তে আর বিশেষ কিছু না ভেবে বসে পড়লাম খেতে। না, এমন অপূর্ব স্বাদের আহার আমি আগে কখনো করিনি। বড় তৃপ্তি পেলাম আমি। মনে প্রশ্ন জাগল, এসব পদ কি দুর্বা একা রেঁধেছে? খাবারের পাত্রে জল ঢেলে সবে কুয়োতলায় রাখতে গেছি, এমন সময় বাহাদুরের গলার স্বর পেলাম, ঠাকুরমশাই, আপনার রাতের খাবার। আমি হোঁচট খেলাম। গ্রামের লোকেরা কতবার খাবার পাঠাবে রে বাবা? আমি বললাম, একবার তো খেলাম এখনই, আবার? আপনি খেয়েছেন ঠাকুরমশাই, কিন্তু আপনাকে কে খেতে দিল? আমাকেই তো মোরল দাদু দায়িত্ব দিয়েছে আপনার খেয়াল রাখার। আমি দুর্বার কথা বললুম। সেই মেয়েই তো আমায় খেতে দিয়ে গেল। ছেলেটার চোখ দুটো যেন নিমেষে জল জল করে উঠল। বাহাদুর বলল, ঠাকুরমশাই, দুর্বা কোন দিকে গেছে আপনি দেখেছেন? আমি অন্ধকার হাতড়ে বললাম, ওই দিকে বোধহয়। ঠিক আছে ঠাকুরমশাই, আমি আসছি। এই বলে বাহাদুর ছুটে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ছেলেটাও কেমন যেন আধারে মিলিয়ে গেল। শুয়ে পড়লাম তাড়াতাড়ি। যাবতীয় কাজ তো কাল থেকে আরম্ভ হবে। স্বপ্নে দেখলাম এক বালিকা ছুটে চলেছে দূরের পাহাড়ে, আর এক কিশোর ছুটে চলেছে তার পিছু পিছু। কিশোর বালিকাটির হাতটা ধরার চেষ্টা করছে, কিন্তু দুরন্ত হরিণীর মতো ছুটে চলেছে সেই বালিকা, যেন কোনো পাহাড়ি ঝর্ণা। হঠাৎ কিশোরটি ছোটা থামিয়ে দিল, ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল, আর বালিকাটি ধীরে ধীরে ঝাঁপ দিল পাহাড়ের গভীর খাদে। খানিক বাদে আবার সেই কিশোর এসে বালিকাটিকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। অসহায় দৃষ্টিতে সামনের মেঘলা আকাশের দিকে চেয়ে থাকলো সেই কিশোর। দরদর করে ঘামছি আমি, কিন্তু চোখ জুড়িয়ে এমন ঘুম যে উঠতে পারছি না। অথচ এই রূঢ় স্বপ্নের থেকে বেরোতে চাই আমি। না, স্বপ্নটা ভেঙে গেল ঠিকই, কিন্তু আমার দুই চোখে ঘুম জড়িয়ে এলো। ঘুমটা ভাঙলো আমার আরো অনেক রাতে। শীত অনুভব করলাম আমার সারা শরীরে। মনে হলো কোনো বরফের চাই যেন আমার নিচে শুইয়ে দেওয়া হয়েছে এবং আমি তার ওপর শুয়ে আছি। সেই সাথে অসহ্য যন্ত্রণা। হাতড়ে হাতড়ে দেখলাম, না, এ তো সেই তোষকের ওপরেই শুয়ে আছি। পাশে ঘটিতে রাখা খানিকটা জল ঢক ঢক করে খেয়ে নিলাম। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও কিছু সুবিধে করতে পারলাম না। ঘুম আর এলো না সে রাতে। চোখে নরম আলো এসে পড়তেই ভুরু কুঁচকে চাইলাম আমি। সবে ভোর হয়েছে। আমি উঠে পড়লাম। রাতে এক ফোঁটাও ঘুম হয়নি। এখন একটু জিরিয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব নয় এখন। এখানে এখন আমার অনেক কাজ। কি সেই অভিশাপ আমাকে জানতে হবে। এইসব ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে এলাম। এখনো দুর্বার কথাটা মাথার মধ্যে ঘুরছে। আর বাহাদুর, সেও তো কাল কেমন যেন পালিয়ে গেল। দেখতে দেখতে রোদ উঠে গেল।
এখনো কেউ আমাকে নিয়ে যেতে এলো না দেখে আমি নিজেই গ্রামের দিকে রওনা দিলাম। বুড়ো বটতলার কাছে যেতেই কিছু লোক হইচই করে উঠল। বলল, বাবা ঠাকুর, আপনি কষ্ট করে এত সকালে এলেন কেন? আমরা নিজেরা গিয়ে নিয়ে আসতাম আপনাকে। তার কোনো প্রয়োজন নেই। আমি একটা সুস্থ সবল মানুষ, দিব্যি হাঁটাচলা করতে পারি। আপনার আর কেন করবেন এসব? আমাকে একটু খোলসা করে বলুন তো, এখানে ডেকে আনার কারণটা কি? আমি ঈষৎ গাম্ভীর্য নিয়ে বললাম কথাটা। বলবো, সব বলবো। আপনি বসুন এখানে। গোসাই খুড়ো, তুমি বলো। আমি দেখলাম একজন থুরথুরে বুড়ো লাঠি হাতে ঠুক ঠুক করতে করতে এগিয়ে এলো। অভিশাপ, সব অভিশাপ। বুড়োটা বলে উঠল, কত বছর ধরে আমরা মায়ের পুজো করে চলেছি গ্রামে। আমাদের পূর্বপুরুষেরা শুরু করেছিলেন এই পুজো। শুনেছি 7 পুরুষ আগে এই পুজোর প্রচলন হয়েছিল। আমার প্রপিতামহের প্রপিতামহ স্বপ্নে আদেশ পেয়েছিলেন মাকে এই কুমারী পাহাড়ের ভূমিতে প্রতিষ্ঠা করার। সেই মতোই পুজোর আয়োজনও করা হয়। অনেক আগে এমনি বেড়া দিয়ে ঘিরে বাৎসরিক পুজো টুজো হতো। এভাবেই দীর্ঘ বৎসর কেটে যায়। আমাদের সমাজের একটা রীতি হয়ে যায় শক্তি আরাধনা করা। আমি তখন ওই বছর 12 কিশোর। দেখলাম সকলে মিলে খুব গম্ভীরভাবে কিছু নিয়ে আলোচনা করছে বাড়িতে। সকলের কথা শুনে বুঝতে পারলাম মায়ের মন্দির প্রতিষ্ঠার কথা চলছে। ধীরে ধীরে গ্রামের গুরুজন মানুষেরাও যোগ দিলেন এই আলোচনায়। জমি ঠিক করা হলো, সকলের থেকে অর্থও নেওয়া হলো। ক্রমে মন্দির নির্মাণ হলো, বড় করে যজ্ঞ করে মূর্তি স্থাপন করা হলো। এইভাবেই গড়ে উঠল কুমারী পাহাড়ের কালীবাড়ি। মন্দির প্রতিষ্ঠার পর প্রথম অমাবস্যা বড় করে পুজো হবে মায়ের। সারা দিন ধরে গ্রামের মেয়ে বউয়েরা আয়োজন করলো পুজোর। আমার ঠাকুরদাও তৈরি পুজো করার জন্য। রাত্রি 12টার সময় পুজোর লগ্ন। সবে মায়ের মূর্তিতে লাল জবার মালা পরানো হবে, ঠিক তখনই কেউ যেন ধাক্কা মেরে সরিয়ে দিল ঠাকুরদাকে। ঠাকুরদা পড়ে গেল মাটিতে। না, সেদিন আর পুজো সম্ভব হলো না। কোনো না কোনো দিক দিয়ে বাধা আসতেই লাগলো। কখনো পঞ্চপ্রদীপ উল্টে যায়, তো কখনো মন্দিরের ঘন্টা নড়তেই চায় না। সেই থেকে প্রতিটি অমাবস্যায় এমনই হয়ে আসছে। আজ কতগুলো বছর হয়ে গেল আমরা আমাদের প্রতিষ্ঠিত আরাধ্যার পুজো করতেই পারি না। অভিশাপ লেগেছে আমাদের ওপরে, কঠিন অভিশাপ। কোন পাপের সাজা যে আমরা পাচ্ছি তা ওই ভগবানই জানেন। আমি জিজ্ঞেস করলাম, মূর্তি প্রতিষ্ঠা করার সময় কোনো বাধা আসেনি? বাধা? না, বাধা ঠিক আসেনি। তবে তবে কি? তবে আমার যত দূর মনে পড়ে, মূর্তিটাকে কিছুতেই দাঁড় করানো যাচ্ছিল না, বারবার হেলে পড়ছিল। তখন কোনোভাবে পেরেক দিয়ে পা দুটো গেঁথে দেওয়া হলো। আমার মাথায় হাত পড়ার উপক্রম। এরা মায়ের পা পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। আপনাদের কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? শাস্ত্র না পড়েই বুঝি পুজো করতে বসেছেন? কি মনে করে আপনারা মাকে ওই মন্দিরে আটকে রেখেছেন? মা চঞ্চল প্রকৃতির, সে সারা জগৎ সংসারে দাপিয়ে বেড়ান। তাকে আটকে রেখে তো আপনারা এমনিতেই মাকে রুষ্ট করেছেন। আমার কথা শুনে গোসাই বুড়ো একটু থতমত খেয়ে গেল। বলল, কিন্তু
মায়ের মূর্তি যে কিছুতেই দাঁড় করানো যাচ্ছিল না, আর যে কোনো উপায় ছিল না, তাই তো। তাই মাকে বন্দি বানালেন? ওই মন্দিরের ভূমিতে নিশ্চয়ই কোনো বিশেষ দোষ আছে, নইলে এমন তো হওয়ার কথা নয়। আমাকে একবার সেই মন্দিরে নিয়ে চলুন। কেন মা পুজো গ্রহণ করছেন না দেখতে হবে। অবশ্যই। মোড়ল মশাই আর গোসাই ঠাকুর মিলে আমাকে নিয়ে যাচ্ছিল মন্দিরে, এমন সময় একটি মহিলা ছুটে এসে লুটিয়ে পড়লেন মোড়লের পায়ে। উফ, আবার কি হয়েছে তোর মেয়ের? ও তো দেখছি এক দণ্ড কাউকে শান্তিতে থাকতে দেবে না। এমন মেয়েকে ঘরে রেখেছিস কেন? তোর মেয়ে হারিয়েছে তো আমি কি করব? অমন মেয়ে আর ঘরে না ফেরাই ভালো। আর কোনো কথা না, আমি যেটা বলে দিয়েছি সেটাই শেষ কথা। যা যা, এখন ঘরে যা। মহিলাটি কাঁদতে কাঁদতে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, ওনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, আর আপনারা কেউ সাহায্য করবেন না খুঁজতে? ঠাকুরমশাই, ওই মেয়ে সংসারে থাকলে কেবলই অমঙ্গল হয়। কেন? দেখুন, সেসব অনেক কথা আপনাকে পরে না হয় বলবো। শুধু এটুকু জেনে রাখুন, মেয়েটির অনেক দোষ আছে। অর্থাৎ মেয়েটি বশীকরণ মন্ত্র জানে। কি নাম মেয়েটার? দুর্বা। নামটা শুনেই আমি খানিক থমকে গেলাম। কি নাম বলল? দুর্বা? কাল যে মেয়েটা আমার জন্য খাবার নিয়ে এলো তার নামও তো দুর্বা ছিল। সেই মেয়েটাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ এদের কোনো তাপ উত্তাপ নেই। আমি ভাবলাম একবার দুর্বার সাথে আমার পূর্ব পরিচয়ের কথাটা ওনাকে বলি, কিন্তু কি মনে হতে চুপ করে গেলাম। নিঃশব্দে ওনাদের অনুসরণ করে চললাম মন্দিরের দিকে। খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। মন্দিরটা যে খুব বড় তা নয়, আবার খুব একটা ছোটও নয়। আমি ভালো করে পরীক্ষা করে দেখলাম, বাস্তুতে কোনো দোষ নেই। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের রীতি মেনেই মন্দির বানানো হয়েছে। তাছাড়া কত জায়গায় কত দোষ থাকা সত্ত্বেও প্রতিদিন পুজো হয়ে চলেছে, কই কোনো বাধা তো আসে না। আমার বারবার মনে হতে লাগলো এখানে কোনো অশুভ শক্তির বসবাস রয়েছে। কিন্তু তা কি করে সম্ভব? মায়ের মন্দির প্রতিষ্ঠার পরে তো যে কোনো অশুভ শক্তির বিনাশ হয়ে যাওয়ার কথা। আমার ঠিক বোধগম্য হচ্ছে না বিষয়টা। আমি বললাম, দেখুন গোসাই ঠাকুর, অত দূরের ঘরে থেকে মন্দির শুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে এই মন্দিরেই রাত কাটানোর ব্যবস্থা করে দিন। আমাকে জানতে হবে এই মন্দিরে কী রহস্য লুকিয়ে আছে। আপাতত আমি এই মূর্তির সম্মুখে ধ্যানে বসতে চাই। আপনারা যদি কিছুক্ষণের জন্য প্রস্থান করেন তো খুব ভালো হয়। মোড়ল মশাই ভালো মনে মেনে নিলেও গোসাই ঠাকুর যে আমার আশাটা একদম পছন্দ করছেন না তা বেশ বুঝলাম, আর সেটাই স্বাভাবিক। উনি এতদিন এখানকার একমাত্র শাস্ত্রে শিক্ষিত পণ্ডিত ছিলেন। আমার ক্ষণিকের উপস্থিতি ওনার গুরুত্বকে লঘু করে দিচ্ছে, সেটা উনি কোনোভাবেই পছন্দ করছেন না। আমি মনে মনে হাসলাম। তারপর হাত জোর করে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বসে পড়লাম আসনে। চোখ বন্ধ করে মনে মনে মায়ের মন্ত্রই পড়ার চেষ্টা করছি আমি, কিন্তু কেন যেন বারবার হোঁচট খাচ্ছি। এমনিতে এসব মন্ত্র আমার তোতা পাখির মতো মুখস্থ, তবে আজ কেন ভুলে যাচ্ছি? অদ্ভুত লাগছিল। বারবার মনে হচ্ছিল কেউ যেন কোনো মায়া বলে আমার সমস্ত শুভ শক্তি টেনে নিতে চাইছে। আমি উঠে দাঁড়ালাম। না না, এভাবে হবে না, আমি মনে মনে ভাবলাম। ততক্ষণে আমি নিশ্চিত হয়ে গেছি এখানে বড়সড় গণ্ডগোল আছে। চিরসঙ্গী সেই ঝোলাটা থেকে খানিক চন্দনের গুঁড়ো নিয়ে আমার চারপাশে ছড়িয়ে দিলাম। কিছু ফুল আনিয়ে রেখেছিলাম, তাই দিয়ে সাজিয়ে দিলাম ছোট জায়গাটা। না, এতে সেই স্থান মাতৃবন্দনার উপযুক্ত হলো না বটে, কিন্তু আমি স্থির হলাম। অশুভ শক্তিদের কাজই হলো সব সময় মনের স্থিতিশীলতা নষ্ট করা।
শাস্ত্রমতে ধূপ, চন্দন, পুষ্প, কর্পূর ইত্যাদির গন্ধ আমাদের মনকে একাগ্র করতে সাহায্য করে। এদের সুগন্ধে আমাদের মন ভালো থাকে এবং ইতিবাচক প্রভাব ফেলে। আমি নিজের মনঃসংযোগ করার ক্ষমতা ফিরে পেলাম। চোখ বুজে আমি বোঝার চেষ্টা করলাম আমি বাদে আর কার উপস্থিতি আছে এখানে। সঙ্গে সঙ্গে কেউ আমার গলা জড়িয়ে বলল, কি গো, বললে না তো গতকাল রাতে কেমন খেলে আমার হাতের রান্না? দুর্বা। আমি চমকে উঠলাম, আমার ধ্যান ভঙ্গ হলো। তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, দুর্বা, তোমাকে তো তোমার মা হন্যে হয়ে খুঁজছে। তুমি কোথায় ছিলে কাল রাত থেকে? দুর্বা মলিন স্বরে বলল, জানি মাকে না বলে যাওয়াটা উচিত হয়নি, কিন্তু আর যে কোনো উপায় ছিল না গো। আমি থাকলে মাকে সকলে অনেক কথা শোনাবে। যতদিন না গোসাই ঠাকুর আমাকে মুক্তি দিচ্ছেন ততদিন আমি মায়ের ঘরে যাব না। মা যে আমাকে ছাড়তে পারবে না কোনো বিপদের মুখে। আমি আগামাথা কিছুই বুঝলাম না মেয়েটার কথা। কি গো, দুর্বার সকল কথা বুঝি মাথার ওপর দিয়ে গেল? আচ্ছা বাবা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি আগে দেখো তো ওই মন্দিরে পুজো হয় না কেন? আমার তো মনে হয় কোনো দুষ্ট ভূত কিংবা প্রেত এখানে এসে আস্তানা গড়েছে। বেশ বড় গিন্নির মতো মাথা ঝাঁকিয়ে বলল সে। আমি হেসে বললাম, তাই? তুমি জানো ভূত পিশাচের কথা? দুর্বা সব জানে। এবার তুমি যেটা করছিলে সেটা করো। তুমি বাড়ি যাও। যাও। গেলেই সবাই তাড়িয়ে দেবে। কাল রাত থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, একটু জিরোতে দাও তো। এখন তোমার কথার মান্যি করে এদিকে কেউ আসবে না। তুমি মন্ত্র পড়ো, আমি বসে বসে দেখি। এই বলে বাবু হয়ে বসে পড়ল সে। আমি আর কি করব, ওর সামনেই আবার চোখ বুজলাম। এক মনে আমি মূর্তিটার সাথে একাত্ম হওয়ার চেষ্টা করছি। এমন সময় আমি আমার সারা শরীরে এক ঝাঁকুনি অনুভব করলাম। কেউ যেন নাড়িয়ে দিয়ে গেল আমার সারা শরীরটাকে। আমি টলে গেলাম। পুনরায় ধ্যানভঙ্গ হলো আমার। কি আশ্চর্য! সত্যি তো এখানে কোনো শুভ কাজ সম্ভব না। এ ভূমিতে বসে কোনোভাবেই জানা সম্ভব না অশুভ শক্তির উৎসটা কি। কিন্তু অন্য কোনো ঘরে থেকেই বা কি করে জানবো? না না, এই মন্দিরে থেকেই আমায় জানতে হবে। তবে তা অন্য উপায়, কোনো মন্ত্রবল প্রয়োগ করে নয়, সাধারণ উপায় জানতে হবে। হঠাৎ আমার খেয়াল হলো, দুর্বা কোথায়? ইতিউতি চেয়ে দেখলাম দুর্বা কোথাও নেই। যা, আবার হারিয়ে গেল মেয়েটা। তবে আমি ঠিক করলাম গ্রামের কাউকে আমি দুর্বার কথা বলবো না। ও যেসব কথা বলছে তাতে ওর কোনো বিপদ হতেই পারে। খানিক দূরে এগিয়ে গেলাম আমি। দেখলাম মোড়ল মশাই এদিক পানেই আসছেন। আমায় দেখে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, কি হলো মন্দিরে? আমার মন্দিরে থাকার ব্যবস্থা করুন মোড়ল মশাই, খুব তাড়াতাড়ি। সেসব হয়ে যাবে। মন্দিরের পেছনে মায়ের সাজ সামগ্রী রাখার জন্য একটা ঘর আছে, তা সে তো খালিই পড়ে থাকে। মাকে সাজানোর সৌভাগ্য তো আমাদের হয় না। ওই ঘরখানাই পরিষ্কার করে দিচ্ছি। আপনার আশা করি কোনো অসুবিধে হবে না। আমি মাথা নাড়লাম। বড্ড ঘেঁটে যাচ্ছে সব হিসেব। আপাতত সব সমস্যা ছাপিয়ে একটাই কথা বারবার আমার মনে ঘুরপাক খাচ্ছে, দুর্বা কেন পালিয়ে বেড়াচ্ছে? গোসাই ঠাকুর কিসের থেকে মুক্তি দেবে ওকে? ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক মাথা ধরিয়ে দিয়েছে। মনে হচ্ছে কানে তুলো গুঁজে বসলে বেশ হতো। মন্দিরের পেছন দিকে সেই ঘরখানা আমার জন্য খুলে দেওয়া হয়েছে। এই ঘরে আলোর ব্যবস্থা বলতে একটা হেরিকেন আর একটা প্রদীপ, দুটোই খুব একটা জোরালো নয়। তাই ঘর যে বেশ অন্ধকার
সে কথা বলাই চলে। তা ওই নিভু নিভু আলোতেই একখানা পুঁথি খুলে বসেছি। সেখানে প্রেত পিশাচ সম্পর্কে নানান ব্যাখ্যা দেওয়া রয়েছে। আমি এক মনে পড়ে চলেছি সেসব কথা। হঠাৎ মনে হলো আমার পিঠে যেন কোনো সাপ কিলবিল করে উঠছে। আমি থমকে গেলাম। এই ঘর বহুদিন বন্ধ ছিল, তাই সাপ খুব থাকা স্বাভাবিক কিছু নয়। সাপের আক্রমণ থেকে বাঁচতে হলে সব সময় শান্ত থাকতে হয়, নড়াচড়া করতে নেই। তাই আমিও স্থির হয়ে বসে রইলাম। কিন্তু হঠাৎ মনে হলো এ কোনো সাপ নয়, কঙ্কালসার কোনো প্রাণী ধীরে ধীরে আমার ঘাড়ে ওঠার চেষ্টা করছে। ওই সরু লিকলিকে হাতের আঙুলগুলো আমি বেশ অনুভব করতে পারছি। কি আশ্চর্য! প্রদীপের শিখার পাশে কোনো ছায়া পড়ছে না। আমি ভাবলাম, এ কোন অশরীরই প্রবেশ করল? কে তুই? জবাব দে। আমি কঠিন স্বরে জিজ্ঞেস করলাম। অনুভব করলাম অশরীরীটি আমার কাঁধে বসে আছে। আমি এবার কাঁধ ঝাঁকালাম, আর সঙ্গে সঙ্গে পুঁথির পাতাগুলো উল্টে পাল্টে এক জায়গায় নির্দেশ করল। বেতাল! আমি স্তম্ভিত হলাম। তবে কি আমার কাঁধ আঁকড়ে যে বসে আছে সেও বেতাল? মায়ের মন্দিরে কি করে বেতাল অধিষ্ঠান করতে পারে? আমি দেখলাম কালো ছায়াটা সরসর করে আমার পিঠ থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওর পিছু নিলাম। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আকাশে কালো মেঘ। গর্ভগৃহের দরজা খুলে গেল। এক রাশ দমকা হাওয়ায় কালো ছায়াটা সেখানেই প্রবেশ করল। আমি স্পষ্ট দেখলাম মায়ের মূর্তিটা জড়িয়ে ঝুলে পড়ল ছায়াটা। চকিতে মনে পড়ে গেল আমার, কথিত আছে কালীর পিতা ক্রোধ। তবে পিশাচরা ক্রোধকে নিজেদের ধর্ম মনে করলেও কালী তথা সতীর মতো শুভ শক্তির বিরোধিতা করে আসছে যুগ যুগ ধরে। এমনই এক পিশাচ, বেতাল পিশাচ, সেই মন্দিরে কি করছে? কিন্তু সে প্রতিষ্ঠিত দেব মন্দিরে কি করে নিজেকে বন্দি করেছে? বেতাল সাধারণত কোনো গাছে থাকে, এমন ইটকাঠের বাড়ি ঘরে তো থাকে না। এ তো কোনো মতেই সম্ভব নয়। এরপরেই যে ভাবনাটা এলো আমার মাথায় তা আরো ভয়ঙ্কর। তবে কি এই জমি আসলে বেতালের বাসস্থান? এতকাল ধরে কোনো শুদ্ধিকরণ ছাড়া, কোনো হোমযজ্ঞ ছাড়া মায়ের মূর্তিকে বেতালের উপর স্থাপন করেছে। কি করে করল? বেতাল যে এত বছরেও মারাত্মক রূপে ক্রোধিত হয়ে সবকিছু ধ্বংস করে দেয়নি, এই তো অনেক। এই মন্দিরে পুজো কখনোই সম্ভব নয়। এই বেতালকে যে করে হোক এখান থেকে তাড়াতে হবে। আমি ধীর পায়ে নিজের ঘরে ফিরে এলাম। আমার মনে প্রশ্ন জাগছে, জমির শুদ্ধতা বিচার না করে কি করে গ্রামের মানুষরা দেব মন্দির প্রতিষ্ঠা করল? এমনভাবে তো এসব বড় ক্রিয়া সম্পন্ন হয় না। যথেষ্ট আচার বিচার মেনে চলতে হয়, নইলে দেবতা থেকে শুরু করে অপদেবতা সকলেই রুষ্ট হন। অপদেবতারা নিজেদের আসুরিক শক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার করতে সক্ষম হয়ে ওঠে। আমায় বড় ভাবিয়ে তুলল বিষয়টা। না না, কাল ভোর হতেই গোসাই ঠাকুরের সাথে কথা বলতে হবে বিষয় নিয়ে। পুজোর আদেশ তো গোসাই ঠাকুর পেয়েছিলেন, তবে তা ওনার বাড়িতে হয় না কেন? বাড়ির পুজোকে উনি বারোয়ারি করলেন কি করে? ঘরে প্রবেশ করতেই চমকে উঠলাম। দুর্বা বসে আছে। উফ, বাবা ঠাকুর গো, তুমি তো কত সাহসী! আমার মতো একটা বাচ্চা মেয়েকে দেখে তুমি ভয় পাবে? কথাটা বলেই খিলখিল করে হেসে উঠল দুর্বা। আমি বললাম, ভয় পাইনি, অবাক হয়েছি। তুমি এমন হুট করে আসো, হুট করে চলে যাও, কেমন যেন ভেলকির মতো লাগে। ওসব ভেলকি ঢেলকি কিচ্ছু না, পিছনের যে খোলা দরজা সেখান দিয়েই এসেছি। দুর্বা আঙুল দিয়ে দেখা। আমার হঠাৎ মনে হলো গতকাল মেয়েটা আমার জন্য খাবার নিয়ে এসেছিল। আজ মেয়েটা নিজে কিছু খেয়েছে তো। এই দুর্বা, মা তুমি সারাদিনে কিছুটি খেয়েছো?
আমি জিজ্ঞেস করলাম। মেয়েটা বলল, ও বাবা, আমি আবার না খেয়ে থাকবো? দুর্বাই খিদে টিদে একদম সহ্য করতে পারে না। আমি তো পেট ভরে খেয়েছি। কে খেতে দিল তোমাকে? সেসব এক্ষুনি বলবো না, আগে বলো কেমন দেখলে বেতাল পিশাচ? এবারে দুর্বার কথায় আমি স্তম্ভিত হলাম। মেয়ে বলে কি, দুর্বা, তুমি জানো এই মন্দিরে বেতাল আছে? কবে থেকে জানো? জ্ঞান হওয়া ইস্তক। শুধু আমি কেন, আমার ভিটের সকলে জানে। সকলে বলতে? সকলে বলতে মা আর আমি। বাবা জানতো, আর তাই তাকে চলে যেতে হলো। আমি জানি বলে আমাকেও চলে যেতে হবে। উদাস কণ্ঠে বলল দুর্বা। আমি আবার জিজ্ঞেস করলাম, দুর্বা, এভাবে রাগঢাক করে বলো না মা। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি এই মন্দিরের বিষয়ে অনেক কিছু জানো। বলো মা, আমাকে সবটা খুলে বলো। তুমি আমার সব কথা বিশ্বাস করবে? ওই গোসাই ঠাকুরের মিথ্যে কথাগুলো তো দিব্যি গিললে। কেমন তোর ঠাকুরমশাই তুমি, হ্যাঁ? সত্য মিথ্যার ভেদ জানো না? আমি তো জানতাম যারা ঠাকুরের সেবা করে তারা ছলে ধরে ফেলে। ঠিক। দুর্বা রীতিমতো অভিযোগের সুরে কথাগুলো বলল। কেন? কি মিথ্যে বলেছেন গোসাই ঠাকুর? শুধু উনি নন, এত কাল ধরে ওনার গোটা পরিবার মিথ্যে বলে আসছে। শুনবে তুমি? এই বলে দুর্বা গুছিয়ে বসে বলতে আরম্ভ করল। গোসাইদের পূর্বপুরুষেরা অনেককালেই মায়ের স্বপ্নাদেশ পায়নি, পেয়েছিল আমার পূর্বপুরুষ। শুনেছি নিয়ম নিষ্ঠা মেনে ভক্তি ভরে প্রতি মাঘ মাসের অমাবস্যায় পুজো হতো আমাদের ঘরে। গ্রামের লোকজন প্রসাদ খেতে আসতো বটে, কিন্তু এ আমাদের পারিবারিক পুজো, বারোয়ারি পুজো নয়। আমরা যাতে ব্রাহ্মণ নই, তাই মায়ের পুজো করতে আসতো গোসাই ঠাকুরের কোনো এক পূর্বপুরুষ। তার ভারী রাগ ছিল আমাদের ওপর। আমরা শূদ্র হয়েও মাকে ঘরে আনার অধিকার পেলাম, অথচ উনি কোনো স্বপ্নাদেশ পেলেন না। এই রাগ ক্রমে বাড়তে বাড়তে ভয়ঙ্কর আকার নিল। গোসাই ঠাকুরের ঠাকুরদা সারা গ্রাম রটে দিল আমরা নিচু জাতের হয়েও মাকে ঘরে প্রতিষ্ঠা করেছি। এ নাকি ঘোর অমঙ্গলের লক্ষণ। আমাদের স্বপ্নাদেশ পাওয়ার কথা নাকি মিথ্যে। ব্রাহ্মণের কথা কে ফেলে? তাই আমাদের ঘর থেকে মায়ের প্রতিষ্ঠিত মূর্তি তুলে নিয়ে যাওয়া হলো। এত বৎসর পরে আমাদের ঘর ছেড়ে মা ভবতারিণী চলে গেলেন। আমরা তাকে ধরে রাখতে পারলাম না। গোসাইরা ঠিক করলো মন্দির প্রতিষ্ঠা করে মাকে রাখবে। আসলে নিজের গৃহে মাকে রাখতো কি করে? অন্যের গৃহে প্রতিষ্ঠিত মূর্তি নিজের ঘরে এনে বসালে যা অনর্থ ঘটে যাবে। শুরু হলো মন্দির নির্মাণের কাজ। যে জমি নির্বাচন করা হলো তা যে মন্দির নির্মাণের জন্য অনুপযুক্ত তা আমাদের ঘরের সকলে জানত। আমাদের তো বন বাঁধারই কাজ গো বাবা ঠাকুর, তাই আমরা জানি কোথায় কারা থাকে। এই জমিতে এক বড় শিমুলের গাছ ছিল, সেখানেই বসবাস ছিল বেতাল পিশাচের। আমাদের দাদা ঠাকুরেরা কত বোঝানোর চেষ্টা করলো যে এখানে মন্দির করলে ক্ষতি হয়ে যাবে, কেউ শুনল না। আমরা যে তখন এক ঘরে হয়ে আছি, কেউ শোনেনি আমাদের কথা, তাই আমরাও হাল ছেড়ে দিয়েছিলাম। ওই জমিতেই গড়ে উঠল এই অভিশপ্ত কালী মন্দির। ভিতরে বসানো হলো আমাদের মাকে। মা বসতে চাননি, মায়ের পায়ে জোর করে পেরেকে গেঁথে বসানো হয়েছে। পাষাণীরা মাকে আঘাত করার আগেও একটি বারও ভাবল না, কিন্তু পুজো যে কেউ করতে পারল না। বেতাল পিশাচের রোষ কাউকে পুজো করতে দেয়নি ওই মন্দিরে। গোসাই ঠাকুর বলেছেন আমাদের ওপর কুপিত হয়ে মা পুজো গ্রহণ করছেন না। তখন আমি খুব ছোট জানো, বাবার সাথে পথ ধরে হাঁটছি। হঠাৎ গোসাই ঠাকুর আর কিছু লোকজন লাঠি সোঁটা নিয়ে এসে বাবাকে আক্রমণ করলো।
বাবা কিছু বুঝে ওঠার আগেই লাঠির আঘাতে বাবাকে শেষ করে দিল ওরা। বাবার অপরাধ, আগের দিন গোসাই ঠাকুর বাবাকে অপমান করায় বাবা দুটো উচিত কথা শুনিয়ে এসেছে। আমি চোখের সামনে নিজের বাবাকে মরতে দেখেছি। তাই আমারও প্রতিজ্ঞা, এই মন্দিরের অভিশাপ দূর করে সবাইকে প্রমাণ করে দেব এই অভিশাপ আমাদের পরিবারের কারণে লাগেনি। গোসাই ঠাকুর জানে আমার তেজ কেমন, তাই তো আমাকে শেষ করে দিতে চায়। আমি শাস্ত্র পড়িনি, তাই জানি না এই মন্দিরকে কি করে এই বেতাল পিশাচের রোজ থেকে মুক্ত করব। ও ঠাকুর মশাই, তুমি তো এত এত পুঁথি পড়ছো গো, তুমি আমাকে সাহায্য করবে? দুর্বার প্রতি এমনিতেই আমার বড় বেশি মায়া কাজ করছিল, তার উপরে ওর এমন করুণ কাহিনী শুনে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। মেয়েটার মাথায় হাত রেখে বললাম, ঠিক সাহায্য করব, তবে আমি যে সব জানি তা এখন কাউকে জানাতে হবে না, বুঝেছ? আগে বেতালকে পরাজিত করার উপায় খুঁজতে হবে, তারপর তাকে হারাতে হবে, আর তারপর আমরা সবাইকে বলবো সত্যিটা কি। কেমন? দুর্বার মুখে হাসি ফুটল। আমার কথা শুনে ও মাথা নাড়িয়ে বলল, উফ, কত রাত হলো, এবার আমি আসি গো, ঘুম পেয়েছে বড়। এত রাতে তুমি কোথায় যাবে? বাড়িতে তো যাচ্ছ না, কোথায় মাথা গুঁজবে তুমি? উফ, তুমি বড় বাজে প্রশ্ন করো তো গো ঠাকুর। বাহাদুর দা আছে না, সে এক পাগল বটে। কাল রাতে আমাকে নদীর পাড়ে একা একা বসে থাকতে দেখে টেনে নিয়ে এসেছে নিজের বাড়িতে। ও তো অনাথ, বাড়িতে কেউ থাকে না, তাছাড়া ওর বাড়ি পিছনের জঙ্গলেই। আমাকে বলল ওখানে আমি থাকলে কেউ আমাকে খুঁজে পাবে না। আমাকে রোজ দুবেলা খাইয়ে দেয়। মাকে গিয়ে বলে এসেছে আমি ঠিক আছি। ছেলেটা বড্ড ভালো জানো তো, যদি আমি না মরি তাহলে ওকে রোজ ভাত রেঁধে খাওয়াবো, ওর সাথে কাঠ কাটতে যাব জঙ্গলে। ছেলেটা খুব একা, ওর কি কারো প্রয়োজন নেই নাকি? আমি দেখলাম দুর্বার গালে কেউ যেন একরাশ আবির বুলিয়ে গেল। মনে মনে খুব হাসলাম। একদিকে মেয়েটার জীবন নিয়ে টানাটানি চলছে, আর একদিকে মেয়েটার নতুন করে জীবন গড়ার স্বপ্ন। না না, এই ফুলের মতো মেয়েটাকে যে করে হোক বাঁচাতে হবে। এক অদ্ভুত প্রতিজ্ঞা করে বসলাম আমি। হ্যাঁ, ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনের ভেতরে বেতালকে হারানোর একটাই তাগিদ ছিল দুর্বা। যে গাঁয়ের লোক ওইটুকু অসহায় মেয়ের চোখের জল দেখেও মুখ ফিরিয়ে চলে গেছে, তাদের জীবন তো এমনিতেই অন্ধকারে ঢাকা। মানুষের কর্ম তার সবচেয়ে বড় শক্তি। যারা নিজেদের জীবন ভালো কাজে উৎসর্গ করে তাদের মধ্যে শুভ শক্তির জাগরণ ঘটে। আবার যে সকল মানুষরা নিকৃষ্ট কর্মে মনোনিবেশ করে তারাই প্রকৃত অসুর, তারাই প্রকৃত অপদেবতা। যথারীতি ভোর হতেই আমাকে মোড়ল জিজ্ঞেস করল, ঠাকুরমশাই কোনো সমাধান পেলেন? আমি বললাম, কাল অমাবস্যা, মায়ের পুজোর সময় কি সত্যি আর কি মিথ্যে জেনে যাবেন। সেদিন সারা দিন আমি মন্দিরের দরজা আটকে একভাবে গর্ভগৃহে বসে রইলাম। দিনের আলোয় বেতাল পিশাচের সাক্ষাৎ মেলে না। কি করে ওর বিনাশ ঘটবে সেই উত্তর খুঁজতে লাগলাম। বেতালের বৈশিষ্ট্য হলো তাকে কখনোই পুরোপুরি শেষ করা সম্ভব নয়, এমনকি জোর করে তাকে কোনো স্থান থেকে উৎপাটন করাও সম্ভব নয়। তাকে বাধ্য করতে হয় এমনভাবে যেন সে নিজের ইচ্ছে সেই স্থান ত্যাগ করে। আগামীকাল রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে বেতালের হাত থেকে এই স্থান মুক্ত করার জন্য। কিন্তু আমার কেন যেন বারবার মনে হচ্ছিল আমি কিছু একটা ভুলে যাচ্ছি। তখন সেভাবে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে দিতে বাধ্য হয়েছিলাম। দুপুর হতেই হাটের ওদিকটায় গেলাম। দেখা হয়ে গেল গোসাই ঠাকুরের সাথে। হাসি বিনিময় করলাম। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার গোসাই ঠাকুর,
এত বেলা হয়ে গেল এখনো বাড়ি যাননি, খাওয়ার সময় তো প্রায় হয়ে এলো। এই তো এখন যাব। উনি আলতো হেসে বললেন, আচ্ছা গোসাই ঠাকুর, এই পুজোর আদেশ তো আপনারা স্বপ্নে পেয়েছিলেন, তাই তো? তাহলে কেন মায়ের মূর্তি নিজেদের বাড়িতে স্থাপন না করে পুজোকে সার্বজনীন করে তুললেন? গোসাই ঠাকুর খানিক ভোরকে গেলেন আমার এই প্রশ্ন শুনে। আমতা আমতা করে বললেন, না আসলে কি বলুন তো, আমাদের তো ছোট্ট গ্রাম, সকলেই মিলেমিশে থাকি, তাই ভাবলাম মায়ের পুজোই যখন করব তখন ওই সকলে মিলে করি, তাই আর কি। তাই বুঝি? তা বেশ বেশ, সকলে মিলে কিছু করা সে তো ভালোই। গোসাই ঠাকুর আমার কথা শুনে হো হো করে হাসলেন, তারপর বললেন, আপনিও তো শুনলাম কাল রাতে কি কি সব করবেন। আগে হ্যাঁ, কালকেই ওই মন্দির পুজোর যোগ্য হয়ে উঠবে। একখানা বড় দোষ পেয়েছি, সেটা কাটাতে পারলেই মুক্তি। তাই? তা কেমন দোষ শুনি? সে কালকেই দেখতে পাবেন আপনারা নিজের চোখে। বাবা, এ কি লুকোচুরির বিষয় নাকি? গোসাই ঠাকুর যে কথাটা আমাকে বিদ্রুপ করে বললেন তা আমি বেশ ভালোই বুঝলাম, কিন্তু আপাতত সেসব গায়ে না মেখে আমি বললাম, লুকোচুরি ঠিক নয়, আমি আসলে বড় সাবধানে সব কাজ করতে পছন্দ করি। সাবধানতা? আপনার কথার অর্থ তো ঠিক বুঝলাম না ঠাকুর। সেসব কথা ছাড়ুন, আগে বলুন গতকালের ওই মেয়েটার খোঁজ পেলেন? কোন মেয়েটি? আমি বুঝলাম গোসাই ঠাকুর বুঝেও প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমিও ছাড়বার পাত্র নই, বললাম, কাল মোড়ল মশাই যে মেয়েটির কথা বলল, দুর্বা নাম বোধ হয়। দুর্বা? ওর কথা আমি কি করে জানবো? ও কি আমার জাতের মেয়ে? কোন নিচু ঘর থেকে উঠে এসেছে? ওর ছায়া মারানো পাপ। আমি জানি না ওর কথা। ও বুঝলাম। কি বুঝলেন? এই ছোট্ট গ্রামে সবাই মিলে থাকেন না। দেখুন ঠাকুর মশাই, বেলা হয়েছে, মন্দিরে নিশ্চয়ই আমার দুপুরের খাবার বেড়ে রাখা হয়েছে, আমার এবার যাওয়ার প্রয়োজন। গোসাই ঠাকুরের সাথে আর কথা না বাড়িয়ে আমি রওনা দিলাম মন্দিরের দিকে। সেখানে এসেই দেখি দুর্বা খাবারের থালা সাজিয়ে বসে। কি গো মা, তুমি বুঝি আমার জন্য খাবার সাজিয়ে এনেছো? দুর্বা আলতো হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ। কিন্তু গ্রামের থেকে তো খাবার আসবেই আমার জন্য, তখন ওই খাবারটার কি হবে? উফ, সেসব নিয়ে আমি ভাবি না। আমি তোমার জন্য কষ্ট করে রেঁধেছি, তুমি এটাই খাবে। এই গায়ের লোকে যা আনবে তা আমি ঠিক মিঠুকে খাইয়ে দেব। মিঠু? এই মিঠু আবার কে? ওরে বাবা, এত প্রশ্ন কেন করো তুমি? মিঠু আমার বাছুরের নাম, ওই জঙ্গলে থাকি। জানো, ওর মাটা মরে গেছে। ওইটুকু দুধের শিশু মা ছাড়া থাকতে পারে? ওকে কে খাইয়ে দেবে বলো তো? ঘুমই বা কে পাড়িয়ে দেবে? আমার মাথায় হাত উঠল। এই মেয়ে সামনে থাকলে এত বক বক করে যে আমার সাধন মন্ত্র সব গুলিয়ে যায়। আমি বললাম, কার সাথে যে তুমি কি সম্পর্ক পাতিয়ে রেখেছ? শোনো ঠাকুর, ওরা মানুষের চেয়ে ঢের ভালো, কখনো কারোর ক্ষতি করে না। আর দুর্বা সব সময় ভালোদের সাথেই মেশে। তুমিও তো ভালো মানুষ গো, তুমি পারবে তো ওই অভিশাপ কাটিয়ে উঠতে? পারতে যে হবেই। আমি মনে মনে বললাম। আমার খাওয়া শেষ হতেই
দুর্বা চলে গেল। যাওয়ার আগে বলে গেল, রাতের বেলা আসবো আমি, সঙ্গে বাহাদুরকেও নিয়ে আসবো। তুমি কাল রাতের বেলা কি করবে তা সব শুনতে হবে। কাল পুজোর সময় আমরা উপস্থিত থাকবো। আমি জানি দুর্বা আমার কথা শুনবে না, সে আমি ওকে যেটাই বোঝাই না কেন। তাই আমি ঠিক করলাম দুর্বা আর বাহাদুরের বিষয়টা মাথা থেকে সরিয়ে আপাতত বেতালে মনোসংযোগ করব। সন্ধে নামতেই একবার বেতালকে আহ্বান জানাতে হবে, ওকে রাগালে চলবে না। বেতাল ক্ষুব্ধ হলে তাকে শান্ত করা বড় মুশকিল। রোদ ধীরে ধীরে গড়িয়ে গেল, আকাশটা আবার ঘন কালো হয়ে এলো। আমি ধীরে ধীরে গর্ভগৃহে প্রবেশ করলাম। আমার প্রথম কাজ মায়ের মূর্তিকে ওই স্থান থেকে সরানো। তৈরি ছিলাম, তবে কাজটা বড় কঠিন। এত বছরে পেরেকগুলোর ওপরে জং ধরে গেছে, তার ওপর শব্দ করলে কেউ যদি শুনে ফেলে, এ বিষয়টা নিশ্চয়ই কেউ ভালোভাবে মানবে না। আর আজকে যদি এসব নিয়ে গ্রামের লোকে ঝামেলা করে, তাহলে কালকের কাজে বাধা আসতে পারে। এসব ভাবতে ভাবতে আমি প্রায় নিঃশব্দে দুটো পেরেক খুললাম। এখনো পেছন থেকে দুটো পেরেক খোলা বাকি। মূর্তিটা টলছে, সামনের দিকে আলগা হলেই টলতে শুরু করেছে। আমি কোনো মতে পেছনের দিকে পেরেক দুটো খুলে আনতেই সামনের দিকে হেলে গেল মূর্তিটা। আমি তাড়াতাড়ি ধরে আমার ঘরে এনে রাখলাম। না, এখানে ঠিকঠাকভাবেই বসলো মূর্তিটা। বেতালের অশুভ শক্তির প্রভাব এখানে অতটা নেই। আমি আগে থেকেই ঘরটাকে মন্ত্র দিয়ে শুদ্ধ করে রেখেছি। মূর্তিটার সামনে কয়েকটা জবা ফুল রাখলাম। কোনো অশুভ শক্তিকে ডাকার আগে শুভ শক্তিকে ডাকা খুব প্রয়োজন, এতে অশুভ শক্তি মানুষকে গ্রাস করতে পারবে না। আমিও সেই মতেই মায়ের পুজো শুরু করলাম। একটা প্রদীপ জ্বালিয়ে মায়ের পায়ের সামনে রাখলাম। আজ আমার কাছে পুজোর তেমন কোনো জোগাড় নেই, তাই ঠিক করি নিজের রক্ত দিয়েই মায়ের পুজো দেব। সেই মতো আমার ঝোলার থেকে একটা মাটির পাত্র বের করে মায়ের পায়ের সামনে রাখলাম। খানিকক্ষণ স্তোত্র পাঠের পর নিজের বাঁ হাতের বুড়ো আঙুলের অনেকখানি ছিঁড়ে মাটির পাত্র সেই রক্তে ভর্তি করলাম। ঠিক তখনই চারিদিকে ঝড় উঠল। একদিকে মা পুজো গ্রহণ করছেন, অপরদিকে বিতাল পিশাচ অসন্তুষ্ট হচ্ছে। বাইরে যে মহাপ্রলয় আরম্ভ হয়েছে তা বেশ বুঝতে পারলাম। ভেতরেও সেই আঁচ এসে পৌঁছচ্ছে। খানিক পরে মায়ের পুজো শেষ হলো। এই প্রথম তিথি নক্ষত্র না মিলিয়ে পুজো করলাম আমি। তবে আমার ভক্তিতে সেদিন নিশ্চয়ই মা কালী তুষ্ট হয়েছিলেন। তাই এই ভয়ঙ্কর পিশাচকে আমি নিজে ডেকে শান্ত করতে পেরেছি। মায়ের পুজোর ফুল মাথায় ঠেকিয়ে আমি বেরিয়ে এলাম। বাইরে এখনো প্রলয় চলছে। আমি গর্ভগৃহে প্রবেশ করতেই এক রাশ কালো ধোঁয়া ঘিরে ধরল আমাকে। আমার দম আটকে এলো। দরজা আটকে দিলাম আমি। মনে মনে বললাম, এখনই সেই মুহূর্ত। আমি জেনে গেছি যেখানে মূর্তি স্থাপন করা হয়েছিল ঠিক সেখানেই ছিল এই শিমুল গাছের মূল গুঁড়ি, সেখানেই বেতালের বসবাস। আমি দুই পা ভাঁজ করে বসলাম, তারপর ধীরে ধীরে চোখ বুজলাম। আমার সম্মুখে কিচ্ছু নেই, শুধু মায়ের শুভ প্রদীপ। চোখ বুজে আমি বললাম, এভাবে লুকিয়ে থেকে কোনো লাভ হবে না বেতাল, সাহস থাকে তো সামনে আয়। এই বলে নিজের ঝোলা থেকে কিছুটা সর্ষে দানা নিয়ে আমি ছুঁড়লাম সামনে আন্দাজে। সঙ্গে একটা মৃদু গোঙানির আওয়াজ এলো, কণ্ঠটা পিশাচের। আমি বললাম, যদি এভাবে যন্ত্রণা পেতে না চাস তো আমার সামনে আয়, আমি তোকে মুক্তি দেব। কথাটা শুনে বেতাল বেশ ক্ষুব্ধ হলো। একটা সরু ছায়া আমায় জাপটে ধরে বলল, বেতাল পিশাচকে মুক্ত করবে? তুমি জানো না এটা বেতাল পিশাচের স্থান? তোমরা জোর করে এখানে শক্তি পুজো প্রচলন করতে চাইছো, তা কখনোই সম্ভব নয়। আমি গম্ভীর হয়ে বললাম, যখন কোথাও শুভ শক্তি প্রতিষ্ঠা করা হয় তখন অশুভ শক্তিকে সেখান থেকে বিদায় নিতেই হয়। তোকেও এখান থেকে বিদায় নিতেই হবে। ফ্যাস ফ্যাসে কণ্ঠে
বেতাল বলে উঠল, কখনোই না। কালীর জন্ম যেমন ক্রোধ হতে, আমাদের জন্ম তেমন ক্রোধ হতে। ক্রোধ আমাদের উভয়েরই বৈশিষ্ট্য। তবে কেন এই ভেদাভেদ মানব আমি? আমার স্থানে আমি কোনো প্রকার শুভ শক্তির প্রতিষ্ঠা হতে দেব না। যা করার করে নে। আমি পুনরায় সর্ষে দানা ছিটিয়ে দিলাম। জ্বলে উঠল বেতাল। আমি অনুভব করলাম ওর সরু আঙুলগুলো আমার শিরদাঁড়ায় ক্রমশ চালিত হচ্ছে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে গেলাম। বেতাল আমার পিঠের চামড়া ভেদ করে আমার মেরুদণ্ড সজোরে আঘাত করল। মুখ থুবড়ে পড়ে গেলাম। আমি যখন জ্ঞান ফিরল তখন চারিদিকে বড্ড অন্ধকার। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, কি হয়েছিল গো তোমার? এখন সুস্থ বোধ করছো? দুর্বার গলার আওয়াজ পেয়ে আমি মুখ তুলে তাকালাম। দেখলাম শুধু দুর্বা নয়, বাহাদুরও উদ্বিগ্ন হয়ে বসে আছে। আমায় মাথা তুলতে দেখে বলল, তোমার কি মাথা ঘুরে গিয়েছিল? আমরা এসে দেখি গর্ভগৃহে অজ্ঞান হয়ে পড়ে আছো তুমি। খানিকটা সেরকমই, মাথা চুলকে বললাম আমি। মুখ ফুটে বলতে পারলাম না যে বেতাল পিশাচ কিছুক্ষণের জন্য আমাকে জীবনের অন্তিম প্রান্তর দর্শন করিয়ে আনলো। দুর্বা বলল, মা কালীকে তুমি এই ঘরে এনে রেখেছো? বেশ করেছো, এখানেই মা পুজো নেবে। তাই ঠিক মা, কিন্তু তোমরা এত রাতে এখানে এলে কেন? আজ তো কোনো কাজ নেই, যত কাজ তো সব কাল রাতে। কোনো কাজ যদি নাই থাকবে তবে তুমি এমনি এমনি অজ্ঞান হয়ে পড়ে যেতে বুঝি? শোনো, ওই বেতাল পিশাচ নিঘাত তোমার সাথে কিছু করছে, তাই না? আমি কপট রাগ দেখিয়ে বললাম, উফ, তুমি বড় বেশি বোঝো গো মেয়ে। দুর্বাও বেশ ভাব নিয়ে বলল, দুর্বা সব বোঝে। শোনো, ওই বেতাল পিশাচকে চলে যাওয়ার জন্য এত সাদাসাদি করতে কে বলেছে গো? সোজা গিয়ে বলো না যে তার জায়গা বেদখল করেছে, তাকে গিয়ে পিটিয়ে আসতে, তারপর চুপচাপ এই জায়গা ছেড়ে চলে যেতে। দুর্বার এহেন কথা শুনে আমি প্রথমে খুব হাসলাম। তারপর হঠাৎ যে কি হলো, মনে হলো খুব একটা খারাপ কথা তো মেয়েটা বলেনি। যাকে ঘিরে সমস্যা তাকে বাদ দিয়ে দিলেই তো হয়ে যায়। কিন্তু আরও একবার বেতালকে ডাকতে হবে। একবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি, আরও একবার কি করে? আমি বললাম, দুর্বা, বাহাদুর, তোমরা যাও এখন। দুর্বা ভুরু যুগল কুঁচকে বলল, উফ, তুমি কথা বোঝো না গো। আমি যে বললাম আমরা আজ রাতে তোমার সঙ্গে থাকবো। না দুর্বা, জেদ করতে নেই। আমি যেটা বলছি সেটা শোনো। তুমি আর বাহাদুর দুজনেই এখান থেকে চলে যাও। আমার এখন কিছু কাজ আছে, আমাকে আমাকে শেষ করতে দাও। যাও। কিন্তু তোমার কোনো বিপদ হলে? আমি হেসে বললাম, তারানাথের যদি কোনো বিপদ হয় তাহলে তাকে রক্ষা করার ক্ষমতা আছে একমাত্র মা কালীর। তোমরা কিচ্ছুটি করতে পারবে না। তাই বলছি, চলে যাও, যাও যাও। দুর্বার বাহাদুর কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইল, তারপর ধীরে ধীরে চলে গেল। আমি মনে মনে বললাম, এখনই কাজে লেগে পড়তে হবে। একটা পাত্রে তেল আর সিঁদুর গুলে নিয়ে এগিয়ে গেলাম গর্ভগৃহের দিকে। যেখানে মায়ের মূর্তিটা অবহেলায় বসানো ছিল সেখানেই তেল আর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। তার মাঝে প্রদীপ বসালাম, জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম চারিদিক। তারপর বেতালকে আহ্বান করলাম। কালো ছায়াটা সদর্বে এগিয়ে আসতেই আমি ওকে থামালাম। চিৎকার করে বললাম, আমাকে মেরে কি করবে? যদি শাস্তি দিতে হয় তবে তাকে শাস্তি দাও যেখানে কোনো নিয়ম নীতি না মেনে পুজোর বিধান অগ্রাহ্য করে মায়ের মূর্তি তোমার স্থানে প্রতিষ্ঠা করেছে।
আমি ওকে সামান্য উস্কে দিলাম। বেতাল খিঁচিয়ে উঠে বলল, কেন গোসাই ঠাকুর? চোখ দুটো জ্বলে উঠল কালো ছায়াটার। মুহূর্তের মধ্যে আমায় ছেড়ে এঁকে বেঁকে কোন দিশায় চলে গেল বুঝলাম না। আমি জানি এর পরিণতি কি হবে, কিন্তু এই মন্দির রক্ষা করতে দুর্বার ওর পরিবারকে ওদের হারানো সম্মান ফিরিয়ে দিতে এইটুকু আমাকে করতেই হতো। আর ভবিষ্যতের কথা না ভেবে আমি নিজের ঘরে চলে গেলাম। তবে শুতে পারলাম না। মায়ের মূর্তির সামনে শুই কেমন করে? শেষে ঘাড়ে ও পিঠের অসহনীয় যন্ত্রণার কারণে ঘর থেকে বেরিয়ে এসে বালিশ তোষক পেতে ঘুমালাম। টের পেলাম না কখন বেতাল আমার ওপর দিয়ে উড়ে গেল। শুধু মনে হলো কানের কাছে যেন কেউ ফ্যাস ফ্যাসে স্বরে বলল, আমি কোনো প্রকার শুভশক্তির প্রতিষ্ঠা হতে দেব না, যা করার করে নে। সেদিন আমার বেশ বেলায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি আমি নিজের ঘরে শুয়ে আছি। এ কি, আমি তো বেরিয়ে এসেছিলাম, আবার এখানে এলাম কি করে? অত এদিক ওদিক তাকিও না গো, আমি আর বাহাদুরদা মিলে তোমায় এখানে এনেছি। নইলে তোমার ওভাবে অচৈতন্য হয়ে ঘুমোতে দেখলে সকলে ভাবতো তুমিই বুঝি গোসাই ঠাকুরকে মেরেছ, বুঝলে? একটু বুদ্ধি করে চলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, গোসাই ঠাকুর মারা গেছে? গেছে তো, গলার নলি কেটে দিয়েছে। কে করেছে গো কাজটা? ওই বেতাল পিশাচ। আর কি করবে বলো? দুর্বা বলল, যাকে বাদ দাও, আমার কথা শোনো। এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, যা বলার সব রাতে বলবে, কেমন? এখন চুপ থেকো। না দুর্বা, যখনকার কাজ তখন করতে হয়। আমার ধারণা গোসাই ঠাকুরের বাড়ির লোক তোমাকে ভুল বুঝবে, ভাববে তোমার পরিবারের সাথে শত্রুতা আছে বলেই তুমি গোসাই ঠাকুরকে মেরে ফেলেছ। আমি যাব এক্ষুনি গোসাই ঠাকুরের ঘরে। আমায় নিয়ে কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। দুর্বা গাল ফুলিয়ে বলল। আমি সব ধমকে সুরে বললাম, দুর্বা, বড়দের কথা শুনতে হয়। তোমরা এখানেই থাকো, আমি একা যাব। দুর্বাকে বুঝিয়ে সুঝিয়ে বাহাদুরের সাথে রেখে আমি গোসাই ঠাকুরের বাড়ি গেলাম। বলা বাহুল্য, আমি যা বললাম তাতে ওখানে উপস্থিত কেউই বিশেষ খুশি হলো না। গোসাই ঠাকুরের পুত্র বলল, এসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? কেউ কোনোদিন শোনেনি ওই মন্দির বেতাল পিশাচের কথা। আপনি হুট করে বললেই হলো নাকি? আর দুর্বাদের বাড়ির পুজো মানে? আপনি একদম উল্টোপাল্টা কথা বলবেন না। এই পুজো আমরা স্বপ্নে পেয়েছি। তাই বুঝি? তা স্বপ্নে পাওয়া পুজো বুঝি বারোয়ারি করা যায়? এই পুজো বুঝি বাড়িতে করতে হয় না? এই তোমার শাস্ত্র জ্ঞান। শোনো, তোমাদের পূর্বপুরুষ গ্রামের সকলকে ভুল বুঝিয়ে দুর্বাদেরকে এক ঘরে করে দিয়েছে। তাছাড়া দুর্বার বাবাকে কিভাবে হত্যা করেছিল তা এখানে কারোরই অজানা নয়। শুধু ব্রাহ্মণের ওপর গলা তুলে ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলার মতো শক্ত মেরুদণ্ডটা এখনো কারোর তৈরি হয়নি। আমার কথা শুনে কেউ কেউ ক্ষুব্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো, আবার কেউ কেউ লজ্জিত হলো। আমিও ঠিক ততটাই ঠান্ডা স্বরে বললাম, আমি আপনাদের সকলের মনুষ্যত্ব বোধকেই সন্দেহ করে বসে আছি মশাই। বিচার ক্ষমতা তো অনেক পরে আসে। কথাটা শুনে মোড়ল মশাই চোখ নামিয়ে নিল। যাই হোক, আমি আজ মন্দিরে পুজো করব। সবাই দেখবেন বেতাল বিদায় নিয়েছে, মায়ের মূর্তি পুনঃপ্রতিষ্ঠা হবে। আর এই মন্দির কেবল দেবত্ব সম্পত্তি নয়, এ মন্দিরে যেন জাতপাতের বিভেদ না করে দুর্বা ও তার পরিবারকে প্রবেশ করতে দেওয়া হয়। দেখলেন তো, জাত নিয়ে অহংকার করতে গিয়ে গোসাই ঠাকুর কেমন বেঘরে প্রাণটা হারালেন। এইটুকু বলে আমি চলে এলাম। আমি জানি ওরা আজ পুজো দেখতে আসবে, কিন্তু মন্দিরে দুর্বারা কি প্রবেশ করার অধিকার পাবে কে জানে।
करालबादनां घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितं सद्दश्चिन्नशीरखर्गबमार्थर्थकरम्बुजम् अभयं वरदं चैव दक्षिणर्थपाणिकं महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावशक्तमुण्डालिगलद्रुधिरचर्चितं कर्णावतं शतानीतशरजुग्मभयानकं घोरोदंश्चां करालस्यां पिनन्नतपयोधरां सवनं करसङ्घात्वयि कृतकाञ्चीं हसन्मुखीं। মা দক্ষিণাকালীর মন্ত্র চতুর্দিকে গম গম করছে। আমি জানি সবার চোখ আমার দিকে, চারিদিকে ধূপ ধুনোর গন্ধ এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। বেতাল এখনো এই মন্দির ত্যাগ করেনি। মায়ের ঘট প্রতিষ্ঠা হবে, তারপর সব অশুভ শক্তির বিনাশ হবে। আমার এক পাশে বসে আছে দুর্বা, আর এক পাশে বাহাদুর। খানিক দূরে দুর্বার মাও বসে আছেন, কিন্তু ওনার চোখে মুখে আমি মেয়েকে ফিরে পাওয়ার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। অবাক হলাম, মেয়ের সাথে উনি একটিবার কথাও বললেন না। মা মেয়ের মাঝে কি কিছু চলছে? আমি ঘট প্রতিষ্ঠা করতেই স্থানটি ঈষৎ কেঁপে উঠল। অনেকে বলা বলি করতে আরম্ভ করলো ভূমিকম্প হচ্ছে। আমি বললাম, না, অশুভ শক্তি বিদায় নিল, শুভ শক্তির প্রতিষ্ঠা হলো। দুর্বা মন খারাপ করে বসে আছে। কি গো মেয়ে, মন খারাপ কেন? এখানে আর কেউ আমায় মেনে নেবে না গো বাবা ঠাকুর। কেন? আমার মতো মেয়ে কি আর সকলের সাথে মিলেমিশে থাকতে পারবে? আমি অবাক হলাম দুর্বার কথা শুনে। জিজ্ঞেস করলাম, কেন? তোমার মতো মিষ্টি মেয়েকে কেউ কেন মেনে নেবে না? এমনি, এবারে আমার সত্যি ছুটি নেওয়ার সময় হয়ে এলো। আর কোনো কৈফিয়ত দিতে পারবো না আমি। এবার আমি যাব। আরে পুজো ছেড়ে কোথায় যাচ্ছ? আরে প্রসাদ দেবে না? দুর্বার হাতটা ছুঁতে গেলাম, কিন্তু পারলাম না। হঠাৎ আমি চমকে উঠলাম। ও কি, এই আলো আধারির খেলার মাঝেও দুর্বার ছায়া নেই কেন? দুর্বা মৃদু হাসল। হ্যাঁ গো বাবা ঠাকুর, যে রাতে প্রথম তোমার সাথে দেখা করলো সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকেই আমি মৃতা। এই মুহূর্তে তোমার সামনে আমার আত্মা দাঁড়িয়ে রয়েছে। আমি মানুষটা নিজেকে আজীবন শক্তপোক্ত বলে দাবি করে এসেছি, সে আমি অবধি কেঁপে উঠলাম। সেদিন ভোরেই নির্মমভাবে আমাকে হত্যা করেছিল ওই গোসাই ঠাকুর। কারণ আমি তাকে বলেছিলাম তারানাথ ঠাকুর মশাই এলে তাকে আমি সব সত্যি কথা বলে দেব। আমি চেয়েছিলাম এই বেতাল পিশাচের মাধ্যমে গোসাই ঠাকুরকে শেষ করতে। আমার বাবার মৃত্যু, আমার গোটা পরিবারের অপমানের প্রতিশোধ আমি নিয়েছি। কিন্তু তোমাকে মারলো কিভাবে? কেউ জানে না? আমার মাথা ঘুরছে। দুর্বা কি বলছিল না বলছিল আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে। দুর্বার সাথে এতখানি মেলামেশা করার পরেও জানতে পারলাম না যে ও কোনো মানুষ নয়, ও একটা অশরীরী নারী। আমি তন্ত্রবিদ্যায় শিক্ষিত হয়েও এত বড় অজ্ঞানতার পরিচয় কি করে দিলাম? এত ভেবো না গো, আমি তোমায় জানতে দিতে চাইনি, তাই তুমি পারোনি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিন্তু দুর্বা, গোসাই ঠাকুর তোমায় মারলো কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলো। আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে সব মিথ্যে, সব কিছু মিথ্যে। আমি যা দেখছি, যা স্পর্শ করছি, তার কিছুই সত্যি নয়। সেদিন গোসাই ঠাকুর আমায় বলল মন্দিরের সব দায়িত্ব আমার উপর দিতে চায়। আমি যেন মন্দিরের পেছনে দেখা করি। উনি আমার সাথে কথা বললেন। আমি বললাম গোপনে কথা বলতে চান কেন? উনি বললেন সকলের সামনে নিজের পূর্বপুরুষের এত বড় অপরাধের কথা উনি কিছুতেই স্বীকার করতে পারবেন না। আমি ভাবলাম এইটুকু রেওয়াত ওনাকে করাই যায়। উনি তো এখনো অবধি কোনো অপরাধ করেননি। অপরাধ দেখেও চুপ করে থেকেছেন মাত্র।
সেই মতে আমি ওনার সাথে গেলাম ওই মন্দিরের পেছনে। ওখানে যেতে আমি বুঝতে পারলাম কত বড় ভুল করেছি আমি। শত্রুপক্ষকে কখনো বিশ্বাস করতে নেই। আমি একটি বারের জন্য টের পাইনি যে ওর কাছে অস্ত্র ছিল। চাকুটা নিয়ে আমার শরীরে চালিয়ে দিল। যতক্ষণ না আমি যন্ত্রণায় আঁচড় পিছড় খেয়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লাম মাটিতে, ততক্ষণ আমাকে আঘাত করা হলো। শেষে যখন আমার দেহ স্থির হয়ে এলো, তখন আমাকে ওই খাদে ফেলে দিল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এতদিন অবধি যাকে দেখলাম, যার সাথে কথা বললাম, যার রাতে খেলাম, সে আসলে কিছুই না, একটা অশরীরী মাত্র। আমার সারা শরীর থরথর করে কাঁপছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, দুর্বা, আমায় কেন সত্যিটা বলনি? এখন এখানে মূর্তি স্থাপন হয়েছে, আমি আর এখানে থাকতে পারবো না। এই বলে সিঁড়ি দিয়ে ছুটে গেল দুর্বা। আমি ওকে আটকাতে গেলাম, কিন্তু দুর্বা ছুটতে ছুটতে মিলিয়ে গেল বহু দূরে, ঠিক যেমন যেদিন স্বপ্নে দেখেছিলাম। আর ওর হদিশ পেলাম না। বাহাদুর বলল, ওকে যেতে দাও ঠাকুরমশাই, যদি আটকানো যেত তবে তো আমি আটকাতাম। আমি আরো একবার চমকে উঠলাম। তুমি জানতে যে দুর্বা অশরীরী? মানে? জেনে বুঝেই ওর সাথে ছিলাম। ছড়িয়ে বাবা ঠাকুর, আপনি আপনার পুজোর কার্য শেষ করুন। আমি হাত জোর করে প্রণাম করে বললাম, পুজোর কার্য শেষ হয়েছে, এবার সবাই প্রসাদ গ্রহণ করুন। সেদিন ভোর হতেই আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গ্রামের অনেকেই আমায় ধন্যবাদ দিল, তবে আমার মন ক্ষণে ক্ষণে ভারাক্রান্ত হচ্ছিল। দুর্বার কথা ভেবে আমি বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। মেয়েটাকে এমনভাবে শেষ হয়ে যেতে হলো, কি অপরাধ ছিল মেয়েটার? অনেক ভেবে দেখলাম, মনে হলো কেন বিনা অপরাধে একটা মেয়েকে শেষ হয়ে যেতে হলো? কি হবে এত জাতপাতের বিচার করে? কেউ তো আর জাত ধুয়ে জল খাবে না। গোসাই ঠাকুরের একবারের জন্য মনে হলো না উনি একটা মানুষের প্রাণ নিচ্ছেন। আজও সেসব কথা মনে করলে মনে হয় আমি আমার অনেক কার্যেই ব্যর্থ হয়েছি। আমি দুর্বাকে বাঁচাতে পারলাম না। আরো আগে যদি সেখানে উপস্থিত থাকতাম, তবে কখনোই আমি দুর্বাকে মরতে দিতাম না, কখনো না। এই বলে তারা থামলে। কিশোরী সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনি বুঝতে পারেননি যে দুর্বা ভূত? একটিবারের জন্যও না? তারানাথ উদাস দৃষ্টিতে কিশোরীর দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, না, এ আমারই অক্ষমতা। কথা বলতে বলতে তারানাথ ভয়ঙ্কর কেসে উঠলেন। চারিয়ে এসে কি একটা ওষুধ খাইয়ে দিল। তাতে একটু স্থির হলেন তারানাথ। তারপর জিজ্ঞেস করলেন, কি হে, কিছু বলবে না? আমি বললাম, কিছুই বলার নেই। শেষে এমনভাবে ভাবতেও পারি, আমি যা ভাবি তা অধিকাংশ সময় হয় না। দুর্বা হয়তো ভেবেছিল একটা জীবন কাটাবে বাহাদুরের সাথে। বাহাদুরের হয়তো সাজ ছিল দুর্বাকে আঁকড়ে একটা পরিবার তৈরি করবে, কিন্তু হলো আর কই। সে তো অনেক পুরনো কথা ঠাকুরমশাই, এসব ভেবে আপনি আর মন খারাপ করবেন না। আমরা এখন উঠব। এই হ্যাঁ, অনেক দেরি হলো। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কিন্তু আপনার শরীরের যত্ন নেবেন, কেমন? আর এই সময় বেশি কথা বলবেন না, ঠিক আছে? তোমরা আসবে আর মুখ চলবে না এমন তো হয় না, তাই না? তাই কথা আমাকে বলতেই হতো, সে তুমি যাই বলো না কেন। আমি আর কিশোরী একসাথে হেসে উঠলাম তারানাথের কথা শুনে। আবার এসো তাহলে। আসলে কি বলতো, অসুখ বিসুখের সময় মন বড় দুর্বল হয়ে পড়ে, তখন আপন কাউকে প্রয়োজন হয়। এই যে তোমরা আমার কাছের বন্ধু, তোমরা আমার অসুস্থতার সময় এলে, আমার সাথে দুটো কথা বললে, বড় ভালো লাগলো আমার। আমি হেসে বললাম,
আপনি বুড়ো হচ্ছেন তারানাথ। তারানাথ হেসে বলল, তাই বলে পরের বার আমার শ্রাদ্ধ খেতে আসবে এমন আশা রেখো না। ছি ছি, আমরা সেই কথা বললাম নাকি? এমন উল্টোপাল্টা কথা বলতে আছে? ঘরে মেয়ে আছে তো নাকি? আমাদের কথা শুনে আপনার তাই মনে হলো বুঝি? আমি বলতে চেয়েছি আপনার মনের বয়স বাড়ছে, না হলে এত আবেগী কেউ হয়? বয়স বাড়ছে কিনা জানি না, তবে অতীতের পাতাগুলো উল্টে দেখলে মনটা বড্ড ভারী হয়ে আসে। মনে হয় কি একটা কাজ যেন বাকি রয়ে গেল। হয়তো আমার মনের ভুল, অথবা সত্যিই হয়তো এই মনের ওপরে অনেক বছরের ধুলো জমেছে। ধুলো নয়, বলুন অভিজ্ঞতা। অভিজ্ঞতা? আসলে তোমরা, আমার অভিজ্ঞতা তো সব তোমাদের কাছে অদ্ভুতুরে গল্প, আমার বুড়ো বয়সের ভীমরতি, তাই না? আরে আরে, এত সুন্দর গল্প শোনালেন, এত আধ্যাত্মিক কথাবার্তা বললেন, তারপরেও এমন চটে যায় কেউ? শুনুন, আর বকবক না করে একটু শুয়ে পড়ুন। তারপর ওর দ্রুত আরোগ্য কামনা করে বাড়ির উদ্দেশ্যে আমরা দুজনে রওনা দিলাম। গল্প এমনও হয়? আমি হাসতে হাসতে বললাম, এ হলো তারানাথের ঝোলা থেকে বের হওয়া গল্প। এখানে কখন কি ঘটে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, বুঝলে? আচ্ছা, তোমার মনে হয় না তারানাথের বয়স বাড়ার সাথে সাথে ও বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে? না হলে এতকাল আগের কথা। আমি কিশোরীকে থামিয়ে বললাম, আগের কথা আর কি, এ তো গল্প ছাড়া কিছুই নয়। তাও ঠিক, কিন্তু বুড়ো এমন ভাব নিয়ে কথা বলে যে মাঝে মাঝে বিশ্বাস করতে মন চায় ওই গল্পগুলোকে। তা যা বলেছ। হাসতে হাসতে আমরা দুজনেই বাড়ির পথে রওনা দিলাম। এতক্ষণ তোমরা শুনছিলে তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত মন্দির, রচনা সোহিনী অধিকারী। আজকের গল্প পাঠে ছিল আর্য। অন্যান্য চরিত্রে ছিল শঙ্খ, সৌভিক, অগ্নি, তৃষা, সৌম্যজিৎ, ইন্দ্রনীল এবং দিব্যেন্দু। গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। এই গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য, গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশানের জন্য। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে আরও একটা দারুণ, রোমাঞ্চকর ও দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।